বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার নাম আমিন আল রশিদ। আমি একটা টেলিভিশন চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে কাজ করছি। এটা হচ্ছে নেক্সাস টেলিভিশন। এর আগে আমি চ্যানেল 24, ডিবিসি, এবিসি রেডিও, প্রথম আলো এবং যায় যায় দিনে কাজ করেছি। ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু। যেহেতু আমি ছাত্র জীবন থেকে সাংবাদিকতাটা শুরু করি, প্রথম আলোর ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে আমি আমার ক্যারিয়ার শুরু করি, তখন আমি স্টুডেন্ট। ফলে সাংবাদিকতা শুরু করলে তো এক ধরনের লেখালেখির মধ্যে ঢুকে যাওয়ার, একটা প্রসেসের মধ্যে ঢুকে যাওয়া আর কি। এবং বলা যেতে সাংবাদিকতাই আমার হাতে খড়ি। এর আগে অবশ্য স্কুল কলেজে থাকতে আমরা লিটল ম্যাক করতাম, সাংস্কৃতিক সংগঠন করতাম, সেখানেও স্থানীয় পত্রিকায় লেখালেখি, অর্থাৎ স্থানীয় পত্রিকা এবং লিটল ম্যাগে লেখালেখি। তারপরেই সাংবাদিকতা আসার ফলে বলা যায় যে লেখালেখির চর্চাটা আনুষ্ঠানিকভাবে শুরু হয় আর কি। আমি মূলত প্রবন্ধ বেশি পড়ি, অর্থাৎ আমার লেখালেখির প্রয়োজনে যে ধরনের বই পড়তে হয়। আমি যেহেতু নন ফিকশন লিখি, গদ্য লিখি, এবং সংবিধান, বাংলাদেশের রাজনীতি, নির্বাচনী ব্যবস্থা, সংসদ, এই বিষয়গুলো নিয়ে লেখালেখি পেলেই পড়ি। তো এর বাইরে আমার একটা ব্যক্তিগত ফ্যাসিনেশনের জায়গা হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে নিয়ে আমার একটা বড় কাজ আছে। 2021 সালে জীবনানন্দের মানচিত্র বলে একটা বই প্রকাশিত হয়, যেটি কালীয় কলম পুরস্কারও পেয়েছিল। এটি হচ্ছে জীবনানন্দ দাশের 55 বছরের জার্নি, ওনাকে খুঁজে বের করা আর কি। তো ফলে জীবনানন্দের কোনো কন্টেন্ট পেলে বেশি পড়ি। সাহিত্যের দিকে আমি বাংলাদেশের শহীদুল জহিরের লেখা প্রচুর পড়ি। ওনার সম্ভবত যা লেখা হয়েছে সবই পড়া হয়েছে আমার। অর্থাৎ প্রবন্ধ, সাহিত্যের আলোচনা, অর্থাৎ নন ফিকশন মুডের জিনিসগুলো একটু বেশি পড়ি আর কি। বাট যা পাই তাই পড়ি আসলে। না, বই আসলে কি, এটা কোনো টাইম থাকে না। আমি সাধারণত যেটা করি, বাসায় যতক্ষণ থাকি বইয়ের মধ্যে থাকি, এবং সেটি হোক সকাল, হোক দুপুর, কিংবা সন্ধ্যা রাত। পড়ার জন্য যখন মনে হয় যে এখন কাজের প্রয়োজনে বেশি পড়ি, মানে রিডিং ফর প্লেজারটা আমার সঙ্গে কম যায়। আমি মূলত রিডিং ফর নেসেসারি, মানে প্রয়োজনের তাগিদে পড়ি। তো যখন যেটা সামনে পাই, যখন যেটা প্রয়োজন হয় তখনই পড়ি। এখানে সময়টা আসলে ম্যাটার করে না। ইবুক এখন পড়া হচ্ছে, কারণ হলো যে আমরা তো টোটাল পৃথিবীটাকে এখন মুঠো ফোনে বন্দি, করতাল বন্দি বলি আমরা আর কি। তো ফলে আপনি মোবাইল ফোনে একটা দিনের বড় সময় আমাদের কাটে, সেটা ফেসবুকিং হোক, অনলাইন। ধরেন বাসায় প্রিন্টিং পত্রিকা এখন আর রাখি না, পত্রিকাটা কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে ওই ফোনের স্ক্রিনেই দেখি। তো একইভাবে দেখা যায় যখন কোনো সাজেশন পাই যে হ্যাঁ একটা ভালো বই কিন্তু আমি কিনতে পারছি না, আমার সংগ্রহে নাই, কেউ হয়তো সাজেস্ট করলো, আমি পড়ে ফেলি। পরে আমার মনে হয় যে এটা ভালো। আমি গাড়িতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, লঞ্চে যাচ্ছি, কোথাও ইভেন রিক্সার অফিসে যাচ্ছি, আমি কিন্তু পড়তে পারছি। ফলে এটা একটা সুবিধা। অসুবিধাটা হচ্ছে চোখের উপরে প্রেশারটা পড়ে। বাট আমাদের এই রিয়েলিটি অস্বীকার করবার উপায় নাই। এখন মোবাইল ফোন, ইন্টারনেট, স্মার্টফোন তো আমাদের জীবনের অংশ। ফলে ইবুকও এখন বলবো যে জীবনের অংশ। মনে হচ্ছে যে এই দিকে যেতে হবে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নতুনরা হার্ড কপি বই যারা কম পড়তে চায় বা প্রিন্টিং ম্যাটেরিয়াল কম পড়তে চায়, তাদের জন্য এটা খুব কাজে দেবে। এবং বড় যে কাজটা হবে, বই পড়ার প্রতি আগ্রহ হবে। সবাই তো এখন ফোনে চটপট জিনিস চায়, ছোট ছোট ভিডিও চায়। তো ছোট ছোট ভিডিওর মধ্যে যদি বইকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। এখন ধরেন একটা অনেক বড় বই, 500 পৃষ্ঠার বই, সে যদি 2 মিনিটে সামারিটা পায়, তখন হয়তো সে আগ্রহী হবে যে আচ্ছা পুরো বইটা পড়ি আমি। অর্থাৎ একটা বড় বই বা একটা গুরুত্বপূর্ণ বই, সেটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এইটি একটা বড় টুল হতে পারে, যে সে ইঙ্গিতটা পাবে এখানে, হয়তো পুরোটা এখানে পড়বে না, কিন্তু তাকে মেসেজটা দেওয়া যে তুমি এটা পড়ো। ফলে আমি মনে করি তরুণদের জন্য এটা অনেক বড় কাজ হবে। এটা খুব ভালো মনে করি, কারণ আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে টিকটকের ব্যাপারে মানুষের একটা নেগেটিভ পারসেপশন আছে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। কারণ টিকটকে যে ধরনের কন্টেন্ট আমরা দেখি, সব কন্টেন্ট কিন্তু সোশ্যাল গ্যাদারিংয়ে কিংবা ফ্যামিলির সঙ্গে দেখা কঠিন। এবং আমাদের দেশে যারা টিকটক নিয়ে এখন কাজ করেন, একটা বড় অংশই আসলে তরুণ। তো এক ধরনের কি বলা যায় যে কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে ওনারা মনে করছেন হয়তো বা এই জিনিসগুলোই মানে বেশি পছন্দ করে দর্শকরা, কিন্তু আসলে তা না। টিকটক যদি এখন সত্যিই বইয়ের মতো একটা খুব সুন্দর মানে পশ কন্টেন্ট নিয়ে আসে, আমার মনে হয় যে পারসেপশনটা বাই দিস টাইম তৈরি হয়েছে, একটা নেগেটিভ ব্র্যান্ডিং তো আছে, তাই না? এটা অস্বীকার করবার সুযোগ নেই। সেই জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং এটা বড় ধরনের ধাক্কা দেবে। আমি মনে করি যে অনেকে কিন্তু তখন এই টিকটককে কেন্দ্র করে শুধু বই না, দেখবেন যে ফুড কিংবা ধরেন ট্রাভেল, অথবা ধরেন কেউ হয়তো অন্য তার যে এক্সট্রা কারিকুলার যোগ্যতা আছে, কবিতা পড়তে পারেন, তিনি হয়তো গান গাইতে পারেন, ভালো গান গাইতে পারেন, মিউজিক করতে পারেন।
এনারাও কিন্তু তখন এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবেন যে না, আমি শুধু ইউটিউব না, আমার আরও একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি আমার এই ক্রিয়েটিভিটিটা আমি শো করতে পারি। তো আপনি দেখবেন যে প্রত্যেক বছর আগের বছরের চেয়ে বেশি বই বিক্রি হয় টাকার অঙ্কে। তা হার্ড কপি বিক্রি হয় না এটা বলার সুযোগ নেই, এবং যারা বই কেনেন আমি বিশ্বাস করি সবাই পড়েন। হ্যাঁ, আমি হয়তো এবার বইমেলা থেকে 100 বই কিনলাম, আমি হয়তো 10টা পড়লাম, 90টা হয়তো পড়তে পারিনি, কোনো না কোনো সময় হয়তো পড়বো। ফলে হার্ড কপি বই পড়ে না, বিক্রি হয় না, এইটি খুবই একটা মানে গড়পড়তা কথা, এটার কোনো বাস্তবতা নেই। তবে হ্যাঁ, বই পড়ার বৈচিত্র্য বেড়েছে। মানুষ এখন বললাম ফোনে পড়ে, সে ল্যাপটপে পড়ে, ইবুক পড়ে, হ্যাঁ, কিন্তু ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। মানুষ এখন হার্ড কপিও পড়ে, আবার ইবুকও পড়ে, মোবাইল ফোনে পড়ে। ফলে একটি জায়গায় নিবদ্ধ হয়ে যাচ্ছে, একটা খারিজ হয়ে যাচ্ছে, আমার সেটা মনে হয়। এইখানে যেটা আমি বুঝি যে লেখক হিসেবে আমি তো এটা চাইবই যে আমার বইটি সুইজারল্যান্ডের একজন পাঠক পড়ুক যিনি বাংলা ভাষা বোঝেন, তাই না? এখন কিন্তু আমার বইয়ের যারা প্রকাশক তাদের বই তো সুইজারল্যান্ডে, জার্মানিতে, ইউরোপে, আমেরিকায় যায় না, বড় জোর পাশের কলকাতায় যায়। কলকাতার পাঠকরা হয়তো বড় জোর পড়তে পারে, কিন্তু ইউরোপ আমেরিকার পাঠকরা যারা বাংলা ভাষা বোঝেন, যারা আমার বই পড়তে চান, তারা কি করবেন? তাদের জন্য এটি একটা বড় মাধ্যম হতে পারে যে বৈচিত্র্যর মাধ্যমে এটা যেতে পারে। এখানে টেকনিক্যাল বিষয় যেটা আমার কাছে মনে হয় যে প্রকাশকের সঙ্গে লেখকের যে রিলেশন, এখানে প্রকাশকের একটা স্বার্থ থাকে। তিনি যখন কারো বই প্রকাশ করেন, তিনি চান যে তার প্রিন্টিং মানে মুদ্রিত বইটি বেশি বিক্রি হোক। এখন এটি যদি অনলাইনে চলে যায় অনেক বেশি, সেক্ষেত্রে ওনার ব্যবসাটা মার খাবে কিনা, এরকম একটা চিন্তা ওনাদের থাকতে পারে। কিন্তু ওনাদের এখানে নতুন করে চিন্তা ভাবনা করবার প্রয়োজন আছে যে বাংলাদেশের বসে বা কলকাতায় বসে বাংলাদেশের পাঠকের বই যার সুযোগ আছে সে কিনতে পারে, রকমারি বা এরকম আরও যারা অনলাইন প্ল্যাটফর্মে বই বিক্রি করে তাদের কাছে কিনতে পারে। কিন্তু যেসব জায়গায় আমার বাংলাদেশি ভাষাভাষীরা আমার বই বা বাংলাদেশের লেখকদের বই পড়তে পারে না, তাদের কাছে কিভাবে পৌঁছাবে, সেখানে ক্ষেত্রে এই প্রক্রিয়ায় যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রকাশকদের একটু রিল্যাক্স হবার বা বুঝবার প্রয়োজন আছে। লেখক হিসেবে আমি মনে করি যে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুবই খুশি হব আমার বই যদি এই প্রসেসের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে যায়। বাংলাদেশের পাঠক লেখকদের ক্ষেত্রে বড় সংকট হচ্ছে রয়্যালটি। প্রকাশকরা বলেন যে বই বেশি বিক্রি হয়নি, কত কবি বিক্রি হলো লেখকের পক্ষে জানা সম্ভব না প্র্যাকটিক্যালি আসলে। ফলে এটা সম্পূর্ণই লেখক এবং প্রকাশকের যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, তার উপর নির্ভর করে। কিন্তু আপনারা যে প্রসেসের কথা বললেন, যে মডিউলের কথা বললেন, এটি যদি হয়ে থাকে তাতে তো আমি মনে করছি যে প্রকাশকের কোনো লস নেই, তার তো এখানে এগিয়ে আসবার কথা। বরং সে তার উচিত হবে আর বেশি বেশি করে বই দেওয়া, যে ভাই আমার এই বইটি আপনি নিন। লেখকেরও তাই। আমি মনে করি আমার জায়গা থেকে এটা খুবই ভালো একটি উদ্যোগ, এবং সকল প্রকাশকের উচিত হবে এই প্রসেসের মধ্যে যুক্ত হয়ে যাওয়া। তার তো কোনো বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখানে। আমি কোনো শুভকামনা জানাই যে এরকম একটি উদ্যোগ নেওয়া হলো, এবং বাংলাদেশের লেখক, পাঠক এবং প্রকাশক সবার জন্যই আমি মনে করবো যে এটি নতুন সুযোগ, এবং এই সুযোগটি প্রকাশকদের নেওয়া উচিত, লেখকদের নেওয়া উচিত। পাঠকদের জন্য সুযোগ হচ্ছে এই যে তাকে অনেক বেশি বই অনেক টাকা দিয়ে না কিনলেও চলবে। একটা সময় পরে হয়তো উনি হয়তো ঘর অনেক সময় রাখার জায়গা থাকে না, যাদের ছোট বাসায় থাকেন, কিন্তু একটা মোবাইল ফোনের মধ্যে হয়তো 500 বই তিনি রেখে দিতে পারবেন। ফলে পাঠকের জন্য এটা একটা বড় সুযোগ। আমি মনে করবো যে এই যে লেখক, পাঠক, প্রকাশক তিন পক্ষের জন্য যে সুযোগ করে দিচ্ছেন আপনারা, এইটিকে আমি সাধুবাদ জানাই, এবং আমি এটার একদম আন্তরিকভাবেই এটা সাফল্য কামনা করি।